নমস্কার, আমি অনুময়। গ্রিন রুমার গপ্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই এপিসোডে আমরা রেখা আর অমিতাভের সম্পর্কে টানাপোড়েনের কথা জানব, আর এটাও জানবো যে জয়া ভাদুরী আর রেখার সম্পর্ক কেমন ছিল। জয়া ভাদুরী রেখার চেয়ে 6 বছরের বড় ছিলেন। নিজের প্রথম ফিল্ম থেকেই জয়া ভাদুরী অ্যাজ এ অ্যাক্ট্রেস খুবই ভালো ছিলেন, এটা সবাই বুঝে গেছিলেন। কিন্তু রেখার ক্ষেত্রে এই ট্যাগটা পেতে অনেকগুলো বছর পার করতে হয়েছিল। কয়েকটা ছবিতে কাজ করার পর রেখা জুহু বিচ অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাট কিনে নিয়েছিলেন। এটা 1972 সালের কথা। তখন রেখার বয়স মাত্র 18 বছর। ওই অ্যাপার্টমেন্টেই জয়া ভাদুরীও থাকতেন। এই থেকেই দুজনের পরিচয়। এই পরিচয় আস্তে আস্তে ভালো বন্ধুত্বে পরিণত হয়। রেখা জয়া ভাদুরীকে দিদিভাই বলে ডাকত। বহু সময় রেখা জয়া ভাদুরীর ফ্ল্যাটে সময় কাটাতেন, আর জয়া ভাদুরী রেখাকে বোঝাতেন যে নিজের কেরিয়ার আর লাইফ নিয়ে সিরিয়াস হতে। জয়া ভাদুরীর ফ্ল্যাটেই প্রথমবার রেখা অমিতাভের সঙ্গে সাক্ষাৎ করেন। অমিতাভ জয়া ভাদুরীর বয়ফ্রেন্ড ছিলেন। এটা সেই সময়ের কথা যখন অমিতাভ স্টার হননি বা সফলতাও দেখেননি, আর শুধুমাত্র একজন মানুষই অমিতাভকে ইন্সপায়ার করে যেতেন, সেটা জয়া ভাদুরী। জয়া ভাদুরী শুধু অমিতাভকে শক্তি যোগাতেন তাই নয়, যেখানেই সুযোগ পেতেন সেখানেই প্রডিউসার বা ডিরেক্টরকে বলতেন অমিতাভকে চান্স দিতে বা তাকে নিয়ে ফিল্ম করতে। মাহমুদের বায়োগ্রাফির অথর হানিফ জাফেরি বলেছিলেন যে অমিতাভ আর মাহমুদের ভাই আনোয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আনোয়ার মাঝে মধ্যেই ওদের লং ড্রাইভে নিয়ে যেতেন। আনোয়ার গাড়ি চালাতেন, অমিতাভ আর জয়া ওনার পাশে সামনের সিটে বসতেন, আর পেছনের সিটে বসতেন রেখা। সারা পথ ওরা নিজেদের মধ্যে গল্পগুজবে সময় কাটাতেন। ওই সময় একটা ইন্টারভিউতে জয়া ভাদুরী বলেছিলেন যে রেখা নিজেকে সিরিয়াসভাবে নেয় না। কথাটা সত্যি ছিল, আর জয়া ভাদুরী রেখার ব্যাপারে খুবই কনসার্ন ছিলেন। কিন্তু এই কথাগুলোই রেখার পছন্দ হয়নি। 1973 সালে অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরী ফিল্ম জঞ্জির রিলিজ করেছিল। এই ফিল্মের সাকসেস কি চেঞ্জ এনেছিল সেটা তো আপনারা সবাই জানেন। অমিতাভ আর জয়া বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আর 3রা জুন 1973 সম্পন্নও করে ফেলেন। এই বিয়েতে রেখাকে কিন্তু নিমন্ত্রণ করা হয়নি। এই ঘটনাতে রেখা শকড হয়েছিলেন। বলেছিলেন যে আমি জয়াকে নিজের বড় দিদি মানতাম। উনি যখনই আমাকে কোনো উপদেশ দিতেন আমি সিরিয়াসলি শুনতাম, কিন্তু এখন মনে হচ্ছে জয়া সবার ব্যাপারেই নাক গলান আর অন্যদের ওপর ডমিনেট করার অভ্যেস আছে। তাও কতক্ষণ না, যতক্ষণ জয়া মনে করবে। বন্ধু ছিলাম, কত সময় একসঙ্গে কাটিয়েছি, একই বিল্ডিংয়ে থাকতাম, তাও জয়া আমাকে তার বিয়েতে ডাকলই না। ডিরেক্টর দুলাল গুহ একটা ফিল্ম শুরু করেন দোয়ান জানে, যাতে রেখা আর অমিতাভকে একসাথে সাইন করানো হয়। তখনও রেখা খুব একটা নাম করতে পারেনি বা খুব একটা ভালো রোলও পায়নি, কোনো এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার করেননি। কিন্তু এটাও ছিল যে রেখা জানতো অমিতাভের সাথে কাজ করার সুযোগ পাচ্ছিলেন। অমিতাভ তখন জঞ্জির আর দিওয়ার করার পর বড় স্টার হয়ে গেছিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অমিতাভ রেখার দিদিভাই জয়া বচ্চনের হাজব্যান্ড। অমিতাভের পাংচুয়ালিটি ইন্ডাস্ট্রিতে বিখ্যাত ছিল। ঠিক সময় শুটে আসা, তৈরি হওয়া, ডিরেক্টরের সঙ্গে সিন ডিসকাস করা, শ্যুট করা, আর প্যাক আপ হওয়ার পর সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাওয়া। যেমন অমিতাভের এই ডিসিপ্লিন বিখ্যাত ছিল, তেমনি রেখার ইনডিসিপ্লিন বিখ্যাত বা কুখ্যাত ছিল। এটা শোনা যেত যে রেখা শুটিংয়ের সেট ছেড়ে যখন তখন কোথাও না কোথাও বেরিয়ে যেতেন। রেখা নিজেই বলেছিলেন যে আমি প্রডিউসারের খরচায় প্রচুর বেরিয়েছি। দোয়ান জানে ফিল্মের সময় অনেকে ভেবেছিলেন ফিল্মটা তৈরি করতে প্রবলেম হবে, কিন্তু রেখা সবাইকে অবাক করে দিয়ে পাংচুয়াল আর ডিসিপ্লিন হয়ে গেছিলেন। এটা সেই সময়ের কথা ছিল যখন রেখা অমিতাভকে রোজ খুব কাছ থেকে কাজ করতে দেখতেন, ওর সাথে কাজ করতেন, ওকে অবজার্ভ করতেন। রেখা এর আগে এমন কোনো মানুষ দেখেনি যে রেখাকে এতটা প্রভাবিত করতে পারে। অমিতাভের প্রভাব রেখার ওপর এতটাই
পড়েছিল যে সবাইকে অবাক করে সকাল 6টার মধ্যে সেটে চলে আসতেন। দো আঞ্জানের শুটিং কলকাতায় হয়েছিল। অমিতাভ কলকাতাকে খুব ভালোভাবে চিনত, কারণ অমিতাভ 1962 থেকে 1969 সাল পর্যন্ত কলকাতাতেই চাকরি করতেন আর থাকতেন। রেখা কলকাতা শহরটা সম্বন্ধে কিছুই জানতেন না। গ্র্যান্ড হোটেলে সবাই থাকতেন, শুটিংয়ের পর সবাই একসঙ্গে সময় কাটাতেন। অমিতাভ কলকাতা শহরে নিজের অভিজ্ঞতা শেয়ার করতেন, আর মাঝে মধ্যেই অমিতাভ প্রেম চোপড়ার সাথে রেখাও ঘুরতে বেরিয়ে যেতেন। 1976 সালে দো আঞ্জানে রিলিজ হয়। ফিল্ম খুব একটা হিট হয়নি, কিন্তু সাকসেসফুল ছিল। রেখার কাজ প্রথমবারের জন্য প্রশংসিত হয়। রেসপেক্ট পেলেন অ্যাক্টিংয়ের জন্য। রেখা এটার জন্য পুরো ক্রেডিটটাই অমিতাভকে দিয়েছিলেন। অমিতাভের পারফেকশন রেখাকে খুব ইমপ্রেস করে। বলাই যায় যে রেখা অমিতাভের প্রতি আকর্ষিত হতে থাকেন। সিমি গ্রেওয়ালের একটা শোতে রেখা বলেছিলেন, অমিতাভ ম্যারিড ছিলেন, কিন্তু তাতে রেখার কিছু যায় আসে না। আমি এই মানুষটার সঙ্গে থাকতে চাই, আমি তার সংসার ভাঙতে চাই না। আমি এই মানুষটার জন্য বাঁচতে চাই। অমিতাভের প্রভাব রেখার ওপর এতটাই পড়েছিল যে রেখা নিজের ল্যাঙ্গুয়েজের ওপর কাজ শুরু করে দেন। সুন্দর দেখার জন্য নিজের ফিটনেস আর ডায়েটের ওপর নজর দিতে থাকেন। রেখা পিওর ভেজিটেরিয়ান হয়ে যান, যোগাও শুরু করে দিয়েছিলেন। রেখা মীনা কুমারীর মেকআপ ম্যান রামদাদাকে হায়ার করে নেন। যতদিন রামদাদা বেঁচে ছিলেন ততদিন রেখারই মেকআপ ম্যান ছিলেন। রেখা বহুবারই বলেছেন যে অমিতাভের জন্যই আমি আমাকে বদলে ফেলেছি। অমিতাভই আমার ইন্সপিরেশন। খুন পাসিনা, আলাপ, ইমান ধরম 3টি ফিল্মই 1977 রিলিজ করে। 3টিতেই অমিতাভ আর রেখা কাজ করেছিলেন। ইমান ধরমে রেখার বিপরীতে শশী কাপুর ছিলেন। মিডিয়া রেখা আর অমিতাভের ঘনিষ্ঠতার খবর করতে থাকে। প্রকাশ মেহরা বলেছিলেন, অমিতাভই রেখাকে সব কিছু শিখিয়েছিলেন। কেমন করে কথা বলতে হয়, কেমন করে হাঁটতে হয়, নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করতে হয়। অমিতাভ রেখাকে কালচার দিয়েছিলেন। রেখা বুঝতে পেরেছিলেন যদি এই মানুষটার সাথে থাকতে হয় তাহলে নিজের স্ট্যান্ডার্ডটাকে অনেক উপরে তুলতে হবে। অমিতাভের জন্যই রেখা এক ভালো অভিনেত্রী এবং একজন লেডি হয়ে উঠেছিলেন। রেখা অমিতাভের প্রেমে পাগল হয়ে ওঠেন, কিন্তু ভুলে গেছিলেন যে অমিতাভের ওয়াইফ রেখার দিদিভাই জয়া ভাদুরী, যা তখন জয়া বচ্চন হয়ে গেছিলেন। 22 জানুয়ারি 1980 ঋষি কাপুর আর নিতু সিংয়ের বিয়ে হয়। নিতু রেখার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আরকে স্টুডিওতে বিয়ে ফাংশন চলছিল। এক কোণে অমিতাভ মনমোহন দেশাইয়ের সাথে গল্প করছিলেন, আর অন্যদিকে জয়া বচ্চন নিজের শাশুড়ি তেজি বচ্চনের সাথে কথা বলছিলেন। রেখার সেন্সেশনাল এন্ট্রি হলো। সবাই চোখ রেখা টেনে নিয়েছিলেন। রেখার স্মৃতিতে সিঁদুর, মিডিয়া ওটাই দেখে ফেলে। কথা চলতে লাগলো, রেখা কি বিয়ে করে ফেললেন? কার সাথে বিয়ে করেছেন? রেখা বারবার অমিতাভের দিকে দেখছিলেন। অমিতাভের হাতে লেগেছিল, তাই হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। রেখার অ্যারোবিক্স আর ডায়েটিশিয়ান ডাক্তার বন্ধু স্নেহলতা পাণ্ডেও উপস্থিত ছিলেন। রেখা স্নেহলতাকে সঙ্গে নিয়ে অমিতাভের কাছে গেলেন। দুজনের ফর্মাল কথাবার্তা হয়, কিন্তু সবার নজর ওদের দুজনের দিকেই ছিল। জয়া বচ্চনও দেখলেন, মিডিয়া এটাও দেখল। একটু পরেই রেখা ফাংশন ছেড়ে চলে যান, কিন্তু মিডিয়ার কাছে প্রচুর মাল মশলা জমা হয়ে গেল। পরে রেখা বলেছিলেন যে একটা শ্যুট থেকে ডাইরেক্ট ফাংশনে আসেন আর সময়ের অভাবে মেকআপ তোলেননি। 2 মে 1980 ধর্মেন্দ্র হেমা মালিনীর বিয়ে হয়। ধর্মেন্দ্র প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে ধর্ম পাল্টিয়ে হেমার সাথে বিয়ে করেন। এই ঘটনাতে রেখা নিজের বন্ধু স্নেহলতা পাণ্ডেকে বলেছিলেন যে এবার আমার একটা রাস্তা বেরোবে। অমিতাভ রেখার সম্পর্ক নিয়ে জয়া পরিষ্কার বলেছিলেন, দুনিয়া কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। অমিতাভ আমার সাথে কমিটমেন্ট করেছে, যদি আমার অজান্তে ও কিছু করে সেটা তার প্রবলেম, ওকে এই নিয়েই চলতে হবে। সংসারে অশান্তির কারণে অমিতাভ একবার বলেছিলেন, আমাদের ডিভোর্স কখনোই সম্ভব নয়। আমি হিন্দুস্তানি, আমার ফার্স্ট ক্লাস চয়েস ছিল যখন আমি জয়াকে জীবনসঙ্গিনী করি। এটাই একমাত্র স্টেটমেন্ট যেটা অমিতাভ এই ঘটনার ক্ষেত্রে দিয়েছিলেন। এছাড়া এ ব্যাপারে কখনো কোনো কথা বলেননি।
রেখা বলেছিলেন জয়া রেখাকে ডিনারে ডেকেছিলেন। রেখা আর অমিতাভের সম্পর্ক নিয়ে জয়া মোটেও চিন্তিত ছিলেন না। প্রথম জয়া ভেবেছিলেন যে এটা একটা হাসি মজার ব্যাপার, কিন্তু পরে ব্যাপারটা সিরিয়াস দিকে মোড় নেয়। ডিনারের পর রেখা যখন জয়ার কাছে যায়, জয়া বলেছিলেন, আমি অমিতকে ছাড়বো না, যা কিছু হয়ে যাক আমি অমিতকে কিছুতেই ছাড়ছি না। জয়া অমিতাভকে বলে দেন এরপর থেকে রেখার সাথে কোনো ফিল্ম না করার জন্য। এই কথা অমিতাভ প্রডিউসারদের জানিয়ে দেন যে আমার সঙ্গে রেখাকে কাস্ট না করতে। রেখা বলেছিলেন আমি যখন এই ব্যাপারটা অমিতাভের সাথে কথা বলতে যাই তখন অমিতাভ বলেছিলেন আমি এই ব্যাপারে একটা কথাও বলবো না, আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। রেখা বলেছিলেন এই শুনে আমি খুব দুঃখ পেয়েছিলাম যে অমিতাভ আমার সাথে আর কাজ করতে চায় না। এই রকম অবস্থা যখন ছিল আর সেটাকে ইয়শ চোপড়া ক্যাশ করলেন, তিনজনকে কাস্ট করে দারুণ স্ক্রিপ্ট তৈরি করলেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ওপর ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম তৈরি করে ফেললেন, সিলসিলা। আনফর্চুনেটলি ফিল্মটা ফ্লপ হয়ে যায়। কুলির সেটে অমিতাভ গুরুতর আহত হয়েছিলেন। যে সময় অমিতাভ হাসপাতালে ছিলেন সেখানে রেখার যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু কোনো রকমে রেখা হাসপাতালের যে ঘরে অমিতাভ ছিলেন সেই ঘরের সামনে পৌঁছে যান আর বাইরে দাঁড়িয়েই ভগবানের কাছে প্রার্থনা করেন। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন, খালি পায়ে তিরুপতি মন্দির পর্যন্ত হেঁটে ওঠেন। এই এপিসোডের অনেক তথ্যই আমরা ইয়াসির উসমানের বই রেখা দ্য আনটোল্ড স্টোরি থেকে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম অনেক ভিডিও দেখার জন্য। নমস্কার।